আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা থেকে আফ্রিকা যে কবিতাটা আছে সেই কবিতা থেকে এমসিকিউ এবং এসিকিউগুলো করাবো। তোমরা সবাই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবে। এই প্রশ্নগুলো করে গেলেই দেখবে তোমরা মাধ্যমিকের সমস্তটাই কমন পেয়ে যাচ্ছ, এবং সামনে যে তোমাদের প্রিটেস্ট আছে এই প্রশ্নগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো যে কবিতার নাম হচ্ছে আফ্রিকা। এবার দেখো কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সেটা হচ্ছে কল্পনা, পুনশ্চ, প্রান্তিক, পত্রপুট। উত্তরটা কিন্তু আমাদের হবে যে পত্রপুট। তারপরে দেখো আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? দেবতার প্রতি, সঙ্গীতের প্রতি, নিজের প্রতি, না ধরিত্রীর প্রতি? উত্তরটা কিন্তু আমাদের হবে যে নিজের প্রতি। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি আছে? 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ইউরোপের অগ্রাসন, রুদ্র সমুদ্রের বাহু, আদিম উল্লাস, না সাম্রাজ্যবাদী দেশ? সেটা হচ্ছে যে রুদ্র সমুদ্রের বাহু। তারপরে দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটা দেখো ইউরোপকে, ইংল্যান্ডকে, আমেরিকাকে, আফ্রিকাকে? উত্তরটা হবে যে আফ্রিকাকে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে? 5 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়, অন্তপুরে সৌন্দর্যে বুকের ভিতর পাহারাই? উত্তরটা কিন্তু আমাদের হবে যে পাহারাই। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? তারপরে 6 নম্বরের প্রশ্ন দেখো সভ্য জগৎ থেকে দূরে নির্ভূত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল মানবিকতা, সত্যের সন্ধান, দুর্গমের রহস্য, না অপমানিত ইতিহাস? উত্তরটা কিন্তু আমাদের হবে যে দুর্গমের রহস্য। তারপরের প্রশ্ন দেখো 7 নম্বরের প্রশ্ন নির্ভূত অবকাশে আফ্রিকা ক্রমশ হয়ে উঠেছিল সুগম, দুর্গম, রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন? উত্তরটা কিন্তু আমাদের হবে যে দুর্গম। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? 8 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল কোথায়? সেটা হচ্ছে অপমানিত ইতিহাসে, নববিন্যস্ত আফ্রিকার চেতনাতীত মনে, পাড়ায় পাড়ায়, প্রকৃতির গভীর অরণ্যে? উত্তরটা আমাদের হবে যে নববিন্যস্ত আফ্রিকার চেতনাতীত মনে। তারপরে দেখো বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করা হয়? উপেক্ষার মধ্য দিয়ে, অবজ্ঞার ভঙ্গিতে, বিরূপের ছদ্মবেশে, নিজেকে ভয়ঙ্কর করে? উত্তরটা আমাদের হবে যে বিরূপের ছদ্মবেশে। তারপরে দেখো অপরিচিত ছিল তোমার, কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ, তোমার রহস্যময় রূপ, তোমার অর্ণব রূপ, তোমার চেতনাতীত রূপ? উত্তরটা কিন্তু আমাদের হবে যে তোমার মানব রূপ। তারপরে দেখো প্রশ্ন কি আছে? এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? ভারতীয়, আমেরিকান, বর্গীর দল, ইউরোপীয়? উত্তরটা হবে আমাদের ইউরোপীয়। তারপরে দেখো মানুষ ধরার দল, এর নখ তীক্ষ্ণ ছিল হাইনার চেয়ে, কামটের চেয়ে, নেকড়ের চেয়ে, সিংহের চেয়ে? উত্তরটা আমাদের হবে নেকড়ের চেয়ে। 13 নম্বরের প্রশ্ন দেখো কি আছে? এলো মানুষ ধরার দল, কারা? প্রাচীন মানুষ, কৃতদাস প্রথার অবজ্ঞাপনকারী, তারপরে সাম্রাজ্যবাদী শক্তি, সাম্রাজ্যলিপ্সু আক্রমণাত্মক বর্বর জাতি? উত্তরটা আমাদের হবে যে সাম্রাজ্যলিপ্সু আক্রমণাত্মক বর্বর জাতি। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্ন কি আছে? সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ, কি? সাহস, দাম্ভিকতা, ক্ষমতা, অমানুষতা? উত্তরটা হবে আমাদের অমানুষতা। তারপরে দেখো বাষ্পকুল অরণ্যপথে, অরণ্যপথ বাষ্পকুল হওয়ার কারণ হলো বর্ষার মেঘ, আবহাওয়ার জন্য, আফ্রিকার ভাষাহীন কান্না, অত্যাচারীর ক্রন্দন? উত্তরটা হবে আফ্রিকার ভাষাহীন কান্না। তারপরে দেখো 16 নম্বরের প্রশ্ন কি আছে? 16 নম্বরের প্রশ্ন হচ্ছে যে আফ্রিকার অত্যাচারিত হওয়ার মুহূর্তে তথাকথিত সভ্য দেশগুলির পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, শঙ্খধ্বনি, পুজোর ঢাক, রণ দামামা? উত্তরটা আমাদের হবে যে পুজোর ঘণ্টা।
17 নম্বরের প্রশ্ন দেখো, কার নামে মন্দিরে সকাল সন্ধ্যায় পূজার ঘণ্টা বাজছিল? মানুষের নামে, কবির নামে, পূজারীর নামে, দয়াময় দেবতার নামে? উত্তরটা হবে যে দয়াময় দেবতার নামে। তারপরে দেখো, শিশুরা খেলছিল মায়ের কোলে, মাঠে, পার্কে, সমুদ্র তীরে? উত্তরটা হবে যে মায়ের কোলে। তারপরে দেখো 19 নম্বরের প্রশ্ন কি আছে, আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্ত বলতে কি বোঝানো হয়েছে? ইউরোপ, আফ্রিকা, পশ্চিমী দেশ, পশ্চিম দিক? উত্তরটা আমাদের হবে যে ইউরোপ। তারপরে দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, ভোর, রাত্রি, দুপুর? উত্তরটা আমাদের সন্ধ্যা। তারপরে দেখো, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে মন্দিরের সামনে, আফ্রিকার গহনঅরণ্যে, মানহারা মানবীর দ্বারে, ইউরোপের প্রাচুর্যের মধ্যে? সেটা হচ্ছে মানহারা মানবীর দ্বারে। তারপরে দেখো 22 নম্বরের প্রশ্ন, ক্ষমা করো, কে ক্ষমা করবে? সভ্যতা, যুগান্তরের কবি, আফ্রিকা, দয়াময় দেবতা? উত্তরটা হচ্ছে আফ্রিকা। তারপরে দেখো 24 নম্বরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি, হিংসা বর্জন করো, ভালোবাসো সবে, ত্যাগ করো, ক্ষমা করো? উত্তরটা কিন্তু আমাদের হবে যে ক্ষমা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার এগুলো গেল এমসিকিউ, এবার দেখবো আমরা এসিকিউ। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এই প্রথম 4-5টা প্রশ্ন কিন্তু আমাদের ইয়ারের প্রশ্ন, খুব ভালো করে দেখে নেবে এগুলো। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? দেখো উত্তর দেখো, কবি রবীন্দ্রনাথ সভ্যতার সূর্য যখন অস্তমিত হতে চলেছে, সেই আসন্ন সন্ধ্যার পটভূমিতে যুগান্তরের কবিকে অবমানিত আফ্রিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারপরের প্রশ্ন দেখো 2 নম্বরের, বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করছিল? উত্তর দেখো, নবগঠিত আফ্রিকা মহাদেশ নিজের প্রতিকূলতার ছদ্মবেশে প্রকৃতির ভয়ঙ্করতা ও বিপর্যয়কে যেন বিদ্রুপ করছিল। 3 নম্বরের প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এখানে সাম্রাজ্যবাদী ইউরোপীয় রাষ্ট্রশক্তিসমূহ যারা আফ্রিকাকে বারে বারে আক্রমণ করছিল তাদের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো 4 নম্বরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? একটু আগেই বলেছি, ক্ষমা করো। দেখো যে ক্ষমা প্রার্থনা করবেন, সেটাই হবে রবীন্দ্রনাথের মতে সভ্যতার শেষ পুণ্যবাণী। তারপরের প্রশ্ন দেখো, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? সাম্রাজ্যবাদী ইউরোপীয় রাষ্ট্রশক্তির দ্বারা অবমানিত আফ্রিকার কাছে এই ক্ষমা প্রার্থনা বাকি পৃথিবীর অনুশোচনা ও বিবেকবোধের প্রকাশের জন্য। তারপরের প্রশ্ন দেখো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? প্রদোষকাল বলতে সন্ধ্যাকাল বা দিনের অন্তিম সময়কে বোঝানো হয়েছে। 7 নম্বরের প্রশ্ন দেখো, সমুদ্র পারে সেই মুহূর্তেই, সমুদ্র পারে তখন কি ঘটেছিল? উত্তর দেখো, আফ্রিকা যখন অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, তখন সমুদ্র পারে সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা মায়ের কোলে খেলা করছিল, কবিরা সুন্দরের আরাধনা করছিল। 8 নম্বরের প্রশ্ন দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার আলোচ্য অংশে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারপরের প্রশ্ন দেখো, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করেছিল? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। 10 নম্বরের প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল, এই মানুষ ধরার দলের বিশেষত্ব কী ছিল? উত্তর দেখো, হিংস্রতায় এদের নখ ছিল আফ্রিকার অরণ্যচারী নেকড়ের থেকেও ধারালো। 11 নম্বরের প্রশ্ন দেখো, হাই ছায়াবিতা, কাকে কেন ছায়াবিতা বলা হয়েছে? আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় তাকে ছায়াবিতা বলা হয়েছে। তার পরের প্রশ্ন দেখো এবার 12 নম্বরের, ছায়াবিতা
আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল? ছায়াবিতা আফ্রিকার মুখ লুকানো ছিল কালো ঘোমটার নিচে, অর্থাৎ আদিম অরণ্যের অন্ধকারে। 13 নম্বরের প্রশ্ন দেখো, অপরিচিত ছিল তোমার মানবরূপ। তার মানবরূপ কিভাবে অপরিচিত ছিল? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় মানবরূপ অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে। তার পরের প্রশ্ন দেখো এবার 14 নম্বরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর দেখো, আলোচ্য অংশে উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 15 নম্বরের প্রশ্ন দেখো, কৃপণ আলোর অন্তপুরে। আলো কৃপণ কেন? উত্তর দেখো, আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে রয়েছে চিরহরিৎ বৃক্ষের ঘন অরণ্যভূমি। সূর্যের আলো এই অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে গেলে দেখবে মাধ্যমিকের সমস্তটাই কমন পেয়ে যাচ্ছ, তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না। যদি কারোর পিডিএফ লাগে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।